আমার চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। তো আজকের যে আলোচনাটি তা হলো কুইকবুকস অনলাইনের কিছু বেসিক মেনু সম্পর্কে আলোচনা করব। তো আলোচনায় যাওয়া যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি জানবো তা হলো আমরা মনে ধরে নেই যে একটি নতুন প্রতিষ্ঠান আজকে আমরা ওপেন করব। নতুন প্রতিষ্ঠান ওপেন করব কুইকবুকস অনলাইনে, কিভাবে আমরা সেটি দেখব। তো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখব উপরের ডান কোণে যে গিয়ার বাটনটি আছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে কোম্পানির নাম, কোম্পানির ডিটেলস আমরা ওখানে লিখব। তো গিয়ার বাটনে ক্লিক করার পর আমরা যাব অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংয়ে। অ্যাকাউন্ট সেটিংয়ে যে আমি কিন্তু ক্লিয়ার সবগুলো দেখাতে পারবো না, আমি শর্টকাটে আমি আলোচনা করব। তো এখানে দেখেন কয়েকটি অপশন আছে, কোম্পানি, তারপরে সে বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন, তারপরে সেলস, এক্সপেন্সেস, টাইম, অ্যাডভান্সড। তো কোম্পানিতে ক্লিক করার পর দেখলাম এখানে কোম্পানির নেম আছে, কোম্পানি নেম। তো কোম্পানির লোগো, এখানে আমরা লোগো প্লাস চিহ্নতে ক্লিক করে লোগো দিতে পারি। এখানে কোম্পানির নাম, তারপরে লিগ্যাল নেম, তারপরে এসে বিজনেস আইডি অর্থাৎ বিন নম্বর, আমাদের বাংলাদেশে বিন নম্বর বলে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো এই বিন নাম্বারটি এখানে দিয়ে সেভ। তারপরে কোম্পানির টাইপ, কেমন ধরনের কোম্পানি, এখানে ক্লিক করলে সব দেখাবে। তো তারপরে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানির অ্যাড্রেস ইত্যাদি। তো এই গেল হলো কোম্পানির বিষয়ে। এবার যাব বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন। এখানে এই তো এই অবস্থা, কুইক বুক প্লাস, মানে এটা কুইকবুকস অনলাইনের কিছু ওই কী বলে কোন ভার্সনটি ব্যবহার করব এই সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে সেলসে ক্লিক করে সেলসের কিছু সেটিং আছে, যেমন কাস্টমাইজ, সেলস ফ্রম কন্টেন্ট ইত্যাদি। এই জিনিসগুলো একটু দেখে আপনারা নিজেরাই করতে পারবেন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের বিষয়গুলো যেমন আমি সব অন রেখেছি, অন যদি না রাখা হয় তাহলে এই সার্ভিসগুলো আমরা পাবো না। তো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। তারপরে থাকলো সে এক্সপেন্সেসের কিছু আছে, যেমন বিলস অ্যান্ড এক্সপেন্সেস, এই অন করে রাখবেন এগুলো। তারপর পারচেজ অর্ডার, এটা অন, ইত্যাদি। তারপর টাইমসে কী আছে, এই যে এই বিষয়গুলো দেখে নেবেন। অ্যাডভান্সড সেটিংয়ে অ্যাকাউন্টিংয়ে কী আছে, যেমন আমাদের বাংলাদেশে জুলাই টু জুন 1 বছরের পিরিয়ড থাকে, আমরা সেটি দিয়ে দিছি শুরুটা। এই ধরনের সেটিংগুলো, কোম্পানির টাইপটাও এখানে আছে। এই বিষয়গুলো সব আপনারা দিয়ে নেবেন। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার হলেন। তো তারপরে যেটি দেখব তা হলো উপরে বাম কোণে যে প্লাস নিউ আছে, প্লাস নিউতে একটু ক্লিক করি আমরা। প্লাস নিউতে ক্লিক করার পর এখানে একটি অপশন আসলো, সেখানে লেখা আছে কাস্টমার্স, সাপ্লায়ার্স, এমপ্লয়িজ, আদার্স। এই সম্পর্কে হালকা পাতলা আমি একটু ধারণা দিব। কাস্টমার্স অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের যারা ক্রেতা, সম্ভাব্য ক্রেতা, তাদের সাথে যে লেনদেনগুলো ঘটে সেই ধরনের লেনদেনগুলোই এই কলামের মধ্যে রয়েছে। যেমন ইনভয়েস কখন তৈরি হয়, বাকিতে মাল বিক্রয় করলে ইনভয়েস তৈরি হয়। ইনভয়েসের মধ্যে মালের পরিমাণ, দাম, পার্টির নাম ইত্যাদি ইত্যাদি থাকবে। তো বাকিতে বিক্রি করলে ইনভয়েস তৈরি করতে হয়। আচ্ছা, রিসিভ পেমেন্ট কখন, ইনভয়েস তৈরি করার পর ইনভয়েসের মধ্যে ডিউ ডেট থাকে, অর্থাৎ আমি যে বাকিতে মাল বিক্রয় করলাম সেটি 15 দিনের মধ্যে পরিশোধ করতে পারে, 30 দিনও থাকতে পারে, 90 দিন থাকতে পারে। মনে করলাম 30 দিন পরে সে পেমেন্ট দিবে, সেই ক্ষেত্রে রিসিভ পেমেন্ট করতে হবে। তারপর এস্টিমেট কখন পাঠাতে হয়, কোনো পার্টি বা কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে দর চায় যে আপনাদের মালের দাম কেমন, এটা জানার জন্য এস্টিমেট পাঠাতে হয়। আচ্ছা, ক্রেডিট নোট কি? ক্রেডিট নোট হলো যখন আমরা বাকিতে মাল বিক্রয় করব তখন পার্টি বা কাস্টমার কিছু মাল ফেরত দিতে পারে নষ্ট হওয়ার কারণে, বা ডিফেক্টিভ, ত্রুটিযুক্ত কিছু পণ্য সরবরাহ করতে পারে, ত্রুটি হতে পারে। তো সেক্ষেত্রে মাল ফেরত দেয় বা ফেরতের একটি সংবাদ আমাদের প্রতিষ্ঠানে দিবে। তো সেক্ষেত্রে যেহেতু বাকিতে মাল বিক্রয় করা হয়েছিল, তো পার্টির নাম অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল, আর হলো সেলস হিসাব ক্রেডিট ছিল। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ক্রেডিট নোটের মাধ্যমে এটি যে মাল যতটুকু পরিমাণ মাল ফেরত এসেছে তা দিয়ে আমরা আবার ক্রেডিট করব। তো আশা করি বুঝতে পারছেন ক্রেডিট নোট কি। সেলস রিসিপ্ট হলো নগদ বিক্রয়,
নগদ বিক্রয় করলে এই অপশনটি আমরা ব্যবহার করব যখন নগদ বিক্রয় করব। আচ্ছা, রিফান্ড রিসিপ্ট, নগদ বিক্রয়ের ক্ষেত্রে যখন আমি ধরে নিলাম যে 10টি মাল আমি নগদ বিক্রয় করলাম 5,000 টাকা, তো সেই ক্ষেত্রে 2টি মাল ফেরত আসলো। হ্যাঁ, সেই 2টি মাল ফেরত আসাটাই হলো রিফান্ড রিসিপ্ট। হ্যাঁ, যখন মাল বিক্রয় আমি করলাম তখন কি ঘটলো, নগদ বিক্রয় করলে হলো ক্যাশ হিসাব ডেবিট বা ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো রিফান্ড করলে কী হবে, তার ব্যতিক্রম উল্টোটা হবে। ক্যাশ অবলিক ব্যাংক হিসাব হলো ক্রেডিট আর বিক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। আচ্ছা, এবার হলো ডিলেইড ক্রেডিট বা ডিলেইড চার্জ, এই দুটি একই জিনিস। অর্থাৎ কাস্টমার বলে থাকে যে আমি ভবিষ্যতে আপনাদের প্রতিষ্ঠান থেকে এই মালগুলো এত পরিমাণ, এই পরিমাণ ইত্যাদি মালগুলো আমি ক্রয় করব, আমার জন্য একটি হিসাব আগে করে রাখেন। তো এই হিসাবগুলো করে রাখলে অ্যাকাউন্টসে কোনো প্রভাবিত হবে না। হ্যাঁ, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যা জানবো তা হলো সাপ্লায়ার্স কলামের মধ্যে যা কিছু আছে। সাপ্লায়ার্স অর্থাৎ বিক্রেতা, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান যে পার্টি, বাহিরের পার্টি থেকে মাল ক্রয় করবে তারাই হলো সাপ্লায়ার্স। আর সাপ্লায়ার্সের সাথে যে মানে লেনদেনগুলো হয় সাধারণত এই কলামের মধ্যে যা আছে এগুলি হয়ে থাকে। যেমন এক্সপেন্সেস কি, এক্সপেন্সেসের আওতায় পড়তে পারে যেমন মাল ক্রয় থাকতে পারে বা ডাইরেক্ট খরচ কোনগুলো, যেমন বিদ্যুৎ বিল, হ্যাঁ, ভ্যান ভাড়া, হ্যাঁ, ঘর ভাড়া, অফিস ভাড়া, এই ধরনের এক্সপেন্সেসগুলো এখানে আমরা এন্ট্রি দিব। আচ্ছা, চেক, আমরা কাউকে চেক সরাসরি দিতে পারি। এই চেক যদি দিয়ে থাকি বা পেমেন্টও দিতে পারি, এখান থেকে অগ্রিম দিতে পারি। এক্সপেন্সেস থেকেও কিন্তু অগ্রিম আমরা দিতে পারি। প্রিপেইড এক্সপেন্সেস করতে পারি, এই দুটা থেকেই। আচ্ছা, তার বিল। আচ্ছা, বিলটা কখন তৈরি হয়? বিল তৈরি হবে যখন কোনো সাপ্লায়ার্স বা বিক্রেতা আমাদেরকে ইনভয়েসের মাধ্যমে বা বাকিতে আমরা মাল ক্রয় করব, সেক্ষেত্রে সাপ্লায়ার্স আমাদেরকে কি একটা ইনভয়েসের মাধ্যমে মাল দিবে। সেই ইনভয়েসের মধ্যে কিন্তু ডিউ ডেট থাকবে যে 30 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে আমরা টাকা পরিশোধ করব। ঠিক সেই মুহূর্তে আমরা বিল তৈরি করব, বাকিতে বিল তৈরি করব। ইনভয়েস যখন আমাদের হাতে এসে পৌঁছাবে তখন আমরা ইনভয়েস তৈরি করব। আচ্ছা, ইনভয়েস তৈরি করলাম, ইনভয়েস তৈরি করার মধ্যে হয়ে গেল ইনভয়েস তৈরি। এবার পে বিলটা কখন হবে? যখন ইনভয়েসের মাধ্যমে মাল ঢুকবে আর সেই ইনভয়েস দিয়ে আমরা বিল তৈরি করব, আর বিলের ডেট অর্থাৎ 30 দিন যদি পার হয়ে যায় তখন আমরা পে বিল করব। আচ্ছা, এবার পারচেজ অর্ডার কখন হয়? পারচেজ অর্ডার তৈরি করতে হয় মানে যখন আমরা বাহিরের পার্টি সাপ্লায়ার্সের কাছ থেকে দর চাইব, তারা দর দিবে। সেই দর যদি আমাদের যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা কি করব, আমরা পারচেজ অর্ডার, আমাদের প্রতিষ্ঠান থেকে পারচেজ অর্ডার তাদেরকে পাঠাবো। ঠিক সেই মুহূর্তে আমাদের পারচেজ অর্ডার, এই অপশনটি থেকে পারচেজ অর্ডার পাঠাবো। আচ্ছা, সাপ্লায়ার ক্রেডিট অর্থাৎ হলো বিক্রয় ফেরত। হ্যাঁ, বিক্রয় ফেরত, আমরা মাল ক্রয় করে নিয়ে আসছি কিন্তু মাল ডিফেক্টিভ, তো সেক্ষেত্রে আমরা মাল ফেরত দিব। সেই ফেরতের ক্ষেত্রে সাপ্লায়ার ক্রেডিট আমরা ক্রেডিট অপশনটি ব্যবহার করব। তা সাপ্লায়ার ক্রেডিটটা আসলে কি অবস্থায় থাকে? যেমন আমরা যখন বাকিতে মাল ক্রয় করে নিয়ে আসি তখন আমাদের দানাদার বৃদ্ধি পায়, আর সাপ্লায়ারদের কাছে যে হিসাব থাকে তাদের হিসাবে কিন্তু ডেবিট হয়ে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সাপ্লায়ার ক্রেডিট করে রাখবো, তাহলে হিসাব মিলে যাবে। আচ্ছা, এবার ক্রেডিট কার্ড ক্রেডিট এটা থেকে আমরা লেনদেন করতে পারি, ঠিক ব্যাংকের মতো বা নগদ ক্যাশের মতোই হুবহু এখান থেকে পেমেন্ট করতে পারবো আমরা। ক্রেডিট কার্ড ক্রেডিট। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন এই সাপ্লায়ার্স কলামগুলো। এমপ্লয়েজ সম্বন্ধে আমি যেহেতু এখনও ঘাটিনি, কারণ এমপ্লয়িজের সেকশনটা একটু জটিল, এর অন্য সেট দিতে হয়। হ্যাঁ, এর একটু আলাদা কাহিনী আছে। তো এবার যাবো আমরা আদার্সে ব্যাংক ডিপোজিট কি? ব্যাংকে যে কেউ ডিপোজিট করতে পারে। কথা আমি কোনো সাপ্লায়ার্স কাছ থেকে আমি টাকা গ্রহণ করলাম বা চেক গ্রহণ করলাম। হ্যাঁ, তো চেক গ্রহণ করলে আমরা এই ব্যাংক ডিপোজিটের মাধ্যমে গ্রহণ করতে পারি। তো একটু দেখাই আমরা আসলে ব্যাংক ডিপোজিটটা কী জিনিস। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে হ্যাঁ এই অপশানটি আসলো, অ্যাকাউন্ট, হিসাব হচ্ছে ব্যাংক। হ্যাঁ, ব্যাংকে আমরা টাকা কারো কাছ থেকে নেব। এই যে এখানে দেখেন রিসিভড ফ্রম, কার থেকে আমরা রিসিভ করব। এখানে কিন্তু অনেকজনের নাম আছে, এখানে কাস্টমার, সাপ্লায়ার সকলেরই নাম আছে। আমরা যার কাছ থেকে হোক, কারো না কার কাছ থেকে আমরা রিসিভ করতে পারবো। তো এখানে তার নাম, অ্যামাউন্ট, এখানে কি মানে আসলে কি বিষয়ে আমরা টাকাটা গ্রহণ করব এখানে তা দেওয়া থাকবে। এই যে অ্যাকাউন্ট, কি হিসাবে, এটি ইনকাম হিসাবে গ্রহণ করব, খরচ হিসাবে গ্রহণ করব না কি ইত্যাদি সব এখানে আমরা সিলেকশন করে দিব। বর্ণনা দিতে পারবো এখানে, ডেসক্রিপশন।
পেমেন্ট মেথড সে আমাকে কিভাবে দিবে, চেকের মাধ্যমে দিবে না ক্যাশে দিবে, হ্যাঁ, রেফারেন্স নাম্বার হলো কি যে আমাদের যে একটা এমআর তৈরি হয়, এমআর শব্দের অর্থ মানি রিসিপ্ট, সেই মানি রিসিপ্টের একটা নাম্বার থাকে, সেই রিসিপ্টটা এখানে আমরা নাম্বারটি দিব, কত অ্যামাউন্ট গ্রহণ করলাম সেটা, সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে ক্লোজ, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলে আমরা পেয়ে যাব, আমাদের কাজটা ওকে হয়ে যাবে। এটা ব্যাংক ডিপোজিট। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এবার তারপর থাকবে ট্রান্সফার হলো কি? ট্রান্সফার হলো এই যে আমাদের কুইকবুকস অনলাইনে যে চার্ট অফ অ্যাকাউন্টস, অর্থাৎ লেজারের যতগুলো লেজার, অর্থাৎ প্রত্যেকটা হিসাবের, হ্যাঁ, আমরা যদি ইচ্ছা করি একটি হিসাব থেকে আরেকটি হিসাবে টাকা ট্রান্সফার করব, আমরা এই অপশনটির মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবো। যেমন একটু দেখাই, ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফারে ক্লিক করার পরে এই অপশনটি আসলো, লেখা আছে ট্রান্সফার ফান্ডস ফ্রম, কোথা থেকে, ব্যাংক থেকে আমি ক্যাশে দিব। একটা উদাহরণ দিলাম, ট্রান্সফার ক্যাশে, এই যে ক্যাশ সিলেকশন করলাম, এটা থেকে এটাতে আমরা ট্রান্সফার করতে পারবো, দিয়ে কত অ্যামাউন্ট ট্রান্সফার করে সেই অ্যামাউন্টটা লিখে দিয়ে ক্লোজ অ্যান্ড সেভ দিলে ওকে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, এবার আমরা আবার দেখব কি, ট্রান্সফার গেল জার্নাল এন্ট্রি কি? জার্নাল হলো অ্যাডজাস্টমেন্ট, কোনো লেনদেনে যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয়, হ্যাঁ, সমন্বয় দিতে হয়, তাহলে আমরা এই জার্নাল এন্ট্রির মাধ্যমে সমন্বয় দিব। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন যে জার্নাল এন্ট্রি কী জিনিস। জার্নাল হলো যে কোনো লেনদেন অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ বছর শেষে যে অ্যাডজাস্টমেন্টগুলো হয়, তারপরে প্রিপেইড এক্সপেন্সেস, কারো যদি অগ্রিম প্রদান করা হয় সে অগ্রিম সমন্বয়, ইত্যাদি কাজগুলো এখান থেকে করা সম্ভব হবে। স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট দেখে নেবেন। ইনভেন্টরি, কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, আমাদের যে ইনভেন্টরি অথবা স্টোরেজে মাল আছে সেই মালের কম বেশি বা মানে এখান থেকে অনেক কিছু করা সম্ভব হবে। পরিমাণ এদিক সেদিক করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এই হলো। আর এটা সম্বন্ধে আমার ভাবে ঘাটা নেই, তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। চেষ্টা করছি ইজিভাবে করানোর জন্য। আচ্ছা, এবার আমরা দেখব হলো ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো, প্রফিট অ্যান্ড লস, এক্সপেন্সেস, ব্যাংক অ্যাকাউন্টস, ইনকাম, সেলস, এই বিষয়গুলো ওভারভিউ থাকে এখানে শর্টকাটে দেখার জন্য। ব্যাংকিংয়ের কোনো কানেকশন দেওয়া নেই আমার, এখানে কানেক্ট করে নিতে হবে ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকলে। কানেক্ট করার পর এই বিষয় তথ্যগুলো সব দেখাবে এখানে, যেহেতু নেই আমি দেখাতে পারছি না। এবার একটা মেনু আছে সেলস মেনুতে কি, এখানে থাকবে অল সেলস, কাস্টমার্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারবো। অল সেলস, যত পার্টির কাছে বিক্রি করছি সব এখান থেকে দেখা যাবে। কাস্টমার্সে ঢুকলে কাস্টমার সব আমার যতগুলো আমার প্রতিষ্ঠানের কাস্টমার্স আছে সব আমরা দেখতে পাবো। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, স্টোরে যতগুলো মাল আছে সব আমরা এখান থেকে দেখতে পাবো। ক্যাশ ফ্লো কি? ক্যাশ ফ্লো হলো কি, একটি প্রতিষ্ঠানের যত নগদ লেনদেনগুলো যত জায়গাতে যেভাবে যে অবস্থায় যেভাবে গিয়েছে তার সকল হিসাব নিকাশগুলো ক্যাশ ফ্লোতে থাকে। ক্যাশ ফ্লো সাধারণত যারা এক্সপার্ট অ্যাকাউন্ট্যান্ট তারা কি করে, এটা ওই ইনকাম স্টেটমেন্ট থেকেও ক্যাশ ফ্লো করা যায় বা ব্যালেন্স শিট থেকেও করা সম্ভব হয়। তো যারা ভালো এক্সপার্ট তারা এটা করতে পারবে। আচ্ছা, এক্সপেন্সেসের মধ্যে কি থাকে, এক্সপেন্সেস আর সাপ্লায়ার্স। তো এক্সপেন্সেস তো এর আগে বুঝাইলাম এগুলি, আর সাপ্লায়ার্স সম্পর্কে তো বুঝাইয়েছি যে সাপ্লায়ার, এখানে যত প্রকার সাপ্লায়ার্স আছে আমরা এখানে দেখতে পাবো। এমপ্লয়িজ মানে আমার প্রতিষ্ঠানে যতগুলো এমপ্লয়ার আছে চাকরি করে তাদের যত হিসাব নিকাশ এখান থেকে আমরা করতে পারবো। তো আমি এই জিনিসটা আমি দেখাতে পারলাম না, যেহেতু এর সম্বন্ধে আমি একটু ঘাটাঘাটি কম করেছি। রিপোর্টস হলো কি? রিপোর্টস হলো, এই রিপোর্টস অপশনটি খুবই জরুরি কুইকবুকস অনলাইনে। হ্যাঁ, অবশ্যই আপনাদের জানতে হবে। রিপোর্টস শব্দের অর্থ হলো অ্যাকাউন্টগুলো যতগুলো হিসাব নিকাশ আছে, যেমন কি প্রত্যেকটির আলাদা আলাদা বিবরণী, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে দেখানোকে রিপোর্টস বলা হয়। তো সেই রিপোর্টসগুলো আমরা কিভাবে দেখতে পাবো? এখানে কি ধরনের রিপোর্টস থাকে? যেমন থাকে জার্নাল থাকতে পারে, তারপরে হলে প্রফিট লস বা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, লেজার, ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, ইত্যাদি থাকতে পারে। তারপর আমি একটু দেখাই রিপোর্টসগুলো কি। এখানে ক্লিক করলাম, এখানে 3টি অপশন আছে। স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম। এখানে দেখেন আমি ফেভারিটসে আমি কিন্তু শর্টকাট করে নিয়েছি, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, ব্যালেন্স শিট, লেজার, ইনভেন্টরি, জার্নাল, প্রফিট অ্যান্ড লস, রিকনসাইল রিপোর্টস, ট্রায়াল ব্যালেন্স। তারপর আরও অনেক অপশন আছে, এগুলি সবই রিপোর্টের আওতায় পড়ে। তো এই রিপোর্টগুলো যদি আমি পেরোল
ফেভারিটে যদি আমি মানে শর্টকাট করে রাখতে চাই, তাহলে এই পাশে যে স্টার্ট চিহ্ন আছে, স্টার্ট চিহ্নতে ক্লিক করলেই আমাদের ফেভারিটে জমা পড়বে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। ট্যাক্সটা কি? ট্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি আমার এই টিউটোরিয়ালগুলোতে কিন্তু ট্যাক্স দেখাতে পারিনি। ট্যাক্সটা আমি পরবর্তী যদি সুযোগ হয় আমি দেখাবো ট্যাক্সের হিসাবগুলো। হ্যাঁ, তো ট্যাক্স কখন কর্তন করতে হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো আলোচনা পরে করব। তো আমি এটা এখন আলোচনা করছি না। তারপরে থাকলো হলো অ্যাকাউন্টিংয়ে এখানে হিসাব নিকাশের আওতায় এগুলো চার্ট অফ অ্যাকাউন্টস কি, মানে এখানে যত প্রকার লেজার আছে, মানে যতগুলো হিসাব আছে লেজারের, সব লেজারের একটা তালিকা হলো চার্ট অফ অ্যাকাউন্টস, লেজারের তালিকা। লেজার তো কীভাবে হয় জানেনি, প্রতিটি হিসাবের একটি একটি করে আলাদাভাবে হিসাব রাখাকেই লেজার অথবা খতিয়ান বলা হয়। আর সেই খতিয়ান বা সেই লেজারের তালিকাটাই হলো কি, চার্ট অফ অ্যাকাউন্টস। এই যে এখানে নেম আছে, এই দেখেন কত অ্যাকাউন্টসের নাম দেখেন, এগুলো সবই চার্ট অফ অ্যাকাউন্টস। আর প্রত্যেকটি একটা লেজারের ব্যালেন্স এগুলো। এখানে ইচ্ছা করলে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো নতুন অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটাই যে এখানে নিউতে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে এখান থেকে। ক্লিক, তারপরে এখানে কি ধরনের অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে লিখতে হবে। এটা কারেন্ট অ্যাসেট হবে কি না, কথার কথা আমি কাউকে অ্যাডভান্স দেবো, তাহলে অ্যাডভান্সড একটি অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাডভান্স একটা কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এটা কারেন্ট অ্যাসেটটি কিসের আওতায় যাবে, সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্সেস, অগ্রিম খরচ হিসেবে এখানে অ্যাডভান্স লিখে দেবে। অ্যাডভান্স কথাটি লিখে দিয়ে, মানে অ্যাকাউন্টের নাম অ্যাডভান্স। আর কিছু প্রতিষ্ঠানে কিন্তু ওই অ্যাকাউন্ট কোড থাকে, সেই কোডগুলো এখানে দেওয়া যেতে পারে, ডেসক্রিপশন দিলেন। আর এই অপশনটি হলো কি, এই অপশনটি হলো একটি কন্ট্রোল সাব লেজার। অনেক সময় দেখবেন যে কিছু প্রতিষ্ঠানে কন্ট্রোল লেজার, সাব লেজার অর্থাৎ কন্ট্রোল হিসাব থাকে একটি। কন্ট্রোল হিসাব মানে একটা উদাহরণ দিই, ধরুন এক্সপেন্সেস হিসাবে ধরি। তো একটি এক্সপেন্সেস, মূল এক্সপেন্সেস হলো ধরেন 64,000, একটি উদাহরণ দিলাম, 64,000 হলো কন্ট্রোল। আর 64,000 হ্যাঁ 605 বা 606, এই খরচগুলো 606 এগুলো হয়েছে সাব, অর্থাৎ বিভিন্ন শাখার খরচগুলো থাকতে পারে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, সেই বিভাগের আলাদা আলাদা কস্ট সেন্টার থাকে, সেই কস্ট সেন্টারের আলাদা আলাদা হিসাব হয়ে যায়, কন্ট্রোলে যায়, জমা পড়ে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা সাব অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক করে আমরা কোন হিসাবের আওতায় সাব করব সেটা সিলেকশন করে দিয়ে ওকে করে দিলে হয়ে গেল। এটা হলো নতুন অ্যাকাউন্ট তৈরি করা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমিও নতুন মানুষ, কথাতে হয়তোবা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।